রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তানকে মোকাবেলায় ভারত, সংযুক্ত আরব আমিরাত জোটে যোগ দিচ্ছে ইসরায়েল। গাজা ইসরায়েলের হামলায় নিহত 3 সাংবাদিক সহ 11 জন। সিরিয়ায় এসডিএফ নিয়ন্ত্রিত বিশাল এলাকা দখল সিরিয়ান আর্মির। 18,000 আইএস বন্দী এখন সিরিয়ান আর্মির হাতে। ভারতে আবার বিধ্বস্ত যুদ্ধবিমান। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সম্ভাব্য ইসলামিক ন্যাটো মোকাবেলায় সামনে হাজির হয়েছে ইসরায়েল, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে ভারত সংযুক্ত আরব আমিরাত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির লক্ষ্যে লেটার অফ ইনটেন্ট বা আগ্রহপত্রে স্বাক্ষর করেছে দুই দেশ। গত 19 জানুয়ারি ভারতে সংক্ষিপ্ত সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি নিয়ে কূটনৈতিক ও সামরিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যেই এর সাথে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সেটি হলো ভারত সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির সাথে যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল। আর এটি তারা করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ত্রিদেশীয় আসন্ন প্রতিরক্ষা জোট মোকাবেলায়। গত সেপ্টেম্বর মাসে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব। শক্তিশালী এ প্রতিরক্ষা চুক্তিতে বড় মাত্রায় বিপদ অনুভব করতে থাকে ভারত ও ইসরায়েল। এরই মধ্যে খবর বের হয় পাকিস্তান, সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে তুরস্ক। এর ফলে ভারত ও ইসরায়েল আরো বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়ে। শক্তিশালী সম্ভাব্য এই প্রতিরক্ষা জোট মোকাবেলায় জোর তৎপরতা নিয়ে মাঠে নামে ভারত ও ইসরায়েল। এর মধ্যে ইয়েমেন সহ বিভিন্ন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে সৌদি আরবের। এ প্রেক্ষাপটে ভারত ইসরায়েল লবি সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাতকে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে দাঁড় করাতে। ফলে 19 জানুয়ারি আকস্মিক 2 ঘন্টার জন্য নয়াদিল্লি সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সফরে তিনি ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বিষয়ে প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করেন। এখন এর সাথে যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। সমর বিশ্লেষকদের মতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের সম্ভাব্য প্রতিরক্ষা জোট যদি আনুষ্ঠানিক রূপ লাভ করে এবং এর বিপরীতে যদি ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা জোট দাঁড়ায়, তাহলে এশিয়ায় রাতারাতি বদলে যাবে সামরিক ও রাজনৈতিক চিত্র। এই অঞ্চল নতুন করে ধাবিত হবে সামরিক প্রতিযোগিতার দিকে। এই দুই জোটের মধ্যে সামরিক দিক দিয়ে সবচেয়ে দুর্বল দুই দেশ হল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশ দুটি নিজস্ব সামরিক শক্তিতে শক্তিশালী হোক বা না হোক, তাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও তুরস্ক। তবে ভারত ও ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে সামরিকভাবে শক্তিশালী করার চাইতে তারা চেষ্টা করবে দেশটির কাছ থেকে যতটা সম্ভব অর্থ হাতিয়ে নিতে। ভারত ও ইসরায়েল চাইবে তাদের সমরাস্ত্র শিল্পে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানির। অপরদিকে তুরস্ক চেষ্টা করছে সৌদি আরবকে সামরিকভাবে শক্তিশালী করতে। সে লক্ষ্যে তুরস্ক উদ্যোগ নিয়েছে সৌদি আরবের নিজস্ব সমরাস্ত্র শিল্প উন্নয়নের। সৌদি আরব, পাকিস্তান সহ আরও বিভিন্ন দেশকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যৌথ সমরাস্ত্র শিল্প নির্মাণে গভীর আগ্রহী তুরস্ক। তাছাড়া সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক তিনটি দেশই ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। পাকিস্তান, সৌদি, তুরস্ক সম্ভাব্য জোটে ভবিষ্যতে যুক্ত হতে পারে আরও অনেক মুসলিম দেশ, যেটা সম্ভব হবে না ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের জোটের পক্ষে। এছাড়া পাকিস্তানের সাথে রয়েছে চীনের গভীর অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক। ফলে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের পাল্টা সামরিক জোট গঠনের উদ্যোগের ফলে বরং পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক জোট আরও সংহত ও শক্তিশালী হবে। সংযুক্ত আরব আমিরাত 2020 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এরপর থেকে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। লিবিয়া, সুদান থেকে শুরু করে ইয়েমেনে গৃহযুদ্ধের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের হাত। লিবিয়ায় গৃহযুদ্ধের বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীকে অর্থ, অস্ত্র, জ্বালানি তেল দিয়ে সহায়তা করছে আমির শাহী। অপরদিকে সুদানে বিদ্রোহী কুখ্যাত গণহত্যাকারী জেনারেল হামদান দাগালোকেও একই ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিনিময়ে সুদান থেকে স্বর্ণ সংগ্রহ করছে আবুধাবি। সর্বশেষ ইয়েমেনেও বিদ্রোহী এসটিসিকে অর্থ, অস্ত্র ও জ্বালানি তেল সহায়তা দেয়া নিয়ে সৌদি আরবের সাথে চূড়ান্ত বিরোধে জড়িয়েছে আবুধাবি। প্রকাশিত খবরে বলা হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় করার অন্যতম লক্ষ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দীর্ঘমেয়াদে তেল গ্যাস আমদানির নিশ্চয়তা। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 100 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল মজুত রয়েছে। কাতারের পর সংযুক্ত আরব আমিরাত হল ভারতের বড় এলএনজি সরবরাহকারী দেশ। আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের একটি যুদ্ধবিমান। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুকুরের মধ্যে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। তবে পুকুরে বিধ্বস্ত হওয়ায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বিমানে থাকা 2 পাইলট। এর আগে গত নভেম্বরে দুবাইয়ের এয়ার শোতে বিধ্বস্ত হয়েছে ভারতের একটি তেজস যুদ্ধবিমান। একই মাসে ভারতের চেন্নাইয়ে বিধ্বস্ত হয়েছে আরেকটি প্রশিক্ষণ বিমান। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া ভারতের একটি নিয়মিত ঘটনা। এজন্য ভারতীয় যুদ্ধবিমানকে বলা হয় বিধবা তৈরির বিমান বা উড়ন্ত কফিন। একের পর এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারতের যুদ্ধবিমানের সক্ষমতা ও পাইলটদের দক্ষতা বিষয়ে। সিরিয়ান আর্মির আক্রমণের মুখে একের পর এক বিশাল এলাকা থেকে উচ্ছেদ হচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। বুধবার সিরিয়ান আর্মি দখল করেছে হাসিকি প্রদেশের কুর্দি নিয়ন্ত্রিত আল-হোল ক্যাম্প এলাকা। আল-হোল ক্যাম্প এসডিএফ প্রতিষ্ঠিত একটি বিশাল সামরিক ঘাঁটি এবং এই ঘাঁটি ঘিরে সেখানে তাদের সমর্থক কয়েক হাজার পরিবারের বসতি রয়েছে। এখানে এসডিএফ এর অধীনে বন্দী রয়েছে 18,000 আইএস যোদ্ধা, তাদের পরিবার ও সমর্থক। সিরিয়ান আর্মির আক্রমণের মুখে এসডিএফ সেনারা এলাকাটি ত্যাগ করার পর তাদের সমর্থক পরিবারগুলো আত্মসমর্পণ করেছে সিরিয়ান আর্মির কাছে। আল জাজিরার প্রকাশিত খবরে বলা হয়েছে তাদের সংখ্যা 24,000। সিরিয়ায় আইএস দমনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা দিয়েছিল এসডিএফকে। 2019 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় আইএস পরাজিত হয় এবং হাসিকি প্রদেশের আল-হোল এলাকাটির নিয়ন্ত্রণ নেয় কুর্দি বাহিনী এসডিএফ। সেখানে তখন কমপক্ষে 30,000 আইএস সদস্য ও তাদের সমর্থক ছিল। তাদের সবাইকে এসডিএফ বন্দী করে। এখনও সেখানে 18,000 আইএস বন্দী রয়েছে। এদের মধ্যে বিদেশি রয়েছে 9,000-এর বেশি। এসব বিদেশি বিভিন্ন দেশ থেকে সিরিয়া এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বাসনায় আইএস বাহিনীতে যোগ দেওয়ার জন্য। বস্তুত আইএস সারা বিশ্বে ইন্টারনেটে ফাঁদ বিস্তার করে তাদেরকে ইসলামের নামে বিভ্রান্ত করে শিকারে পরিণত করেছিল। বর্তমানে এসডিএফ পরাজিত হওয়ায় এসব আইএস যুদ্ধবন্দীর দায়িত্ব এসেছে এখন সিরিয়ান আর্মির হাতে। সিরিয়ান আর্মি অভিযোগ করেছে অনেক আইএস সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে এসডিএফ। পরাজিত এসডিএফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বন্দী আইএস যোদ্ধা ও পরিবারগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য। গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 3 জন সাংবাদিক সহ কমপক্ষে 11 জন। নিহত 11 জনের মধ্যে 3 জন ফিলিস্তিনি রয়েছেন একই পরিবারের। আল জাজিরার খবরে বলা হয়েছে বুধবার গাজায় নিহত 3 জন সাংবাদিক মিশরের ত্রাণ সহায়তা তত্ত্বাবধান করছিলেন। তাদের একজন নতুন স্থাপিত একটি ক্যাম্পের খবর সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েল আর্মির বিমান হামলায় তারা নিহত হন। গত বছর 10 অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল এখন পর্যন্ত কমপক্ষে 1000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন 5 শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এভাবে গাজায় অসহায় ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় সম্পূর্ণ নীরব যুক্তরাষ্ট্র। কেবল গাজায় নয়, লেবাননেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু একটি যুদ্ধ এড়ানোর ঘটনা নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, মার্কিন পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা এবং কূটনীতির কার্যকারিতা সবকিছুর এক জটিল প্রতিফলন। এক্সিওসের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যখন মার্কিন সামরিক বাহিনী খুব দ্রুত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অবস্থানে ছিল। একজন মার্কিন কর্মকর্তার ভাষায় ইট ওয়াজ রিয়েলি ক্লোজ। এই বাক্যটি বোঝায় যে সিদ্ধান্ত আর বাস্তবায়নের মাঝখানে দূরত্ব ছিল প্রায় শূন্য। তবু শেষ পর্যন্ত হামলার নির্দেশ আসেনি এবং এর পেছনে একাধিক স্তরের কারণ একসঙ্গে কাজ করেছে। এই পরিস্থিতির পটভূমি বুঝতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের দিকে তাকাতে হয়। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটেছে। ট্রাম্প প্রশাসন
ম্যাক্সিমাম প্রেশার নীতির আওতায় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইরানের সামাজিক অসন্তোষ জমতে থাকে, যা শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভে রূপ নেয়। এই বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাতে শুরু করে। এই সমর্থনের সঙ্গে সঙ্গে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দেন যে ইরান সরকার যদি প্রাণঘাতী শক্তি ব্যবহার অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক বার্তা ছিল না, বরং তা সামরিক পরিকল্পনার বাস্তব সম্ভাবনাকেও সামনে নিয়ে আসে। হোয়াইট হাউসের ভেতরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক বিকল্প নিয়ে আলোচনা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজও এগিয়ে যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তখন ধরে নিচ্ছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে সীমিত বা প্রতীকী হামলা চালাতে পারে। কিন্তু বাস্তবতা হলো সামরিক শক্তি থাকা মানেই তা যে কোনো সময় প্রয়োগ করা যাবে তা কিন্তু নয়। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সামরিক ও লজিস্টিক সীমাবদ্ধতা। একই সময় যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদের একটি অংশ ক্যারিবিয়ান ও এশিয়া অঞ্চলে সরিয়ে নিচ্ছিল। এর ফলে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে বড় ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, রসদ এবং সমন্বয় পর্যাপ্ত ছিল না। প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় বলেন, থিয়েটার প্রস্তুত ছিল না। এর অর্থ ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে আঘাত হানলে যে প্রতিক্রিয়া আসতে পারে তা সামাল দেওয়ার মতো সামগ্রিক প্রস্তুতি তখনও সম্পূর্ণ হয়নি। এই সামরিক সীমাবদ্ধতার পাশাপাশি কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে নাটকীয়ভাবে পাল্টে দেয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে একটি গোপন বার্তা বিনিময় হয়। এই ব্যাক চ্যানেল যোগাযোগে আরাকচি প্রতিশ্রুতি দেন যে ইরানে চলমান সহিংসতা বন্ধ করা হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এই প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়, কারণ সামরিক হামলা ছাড়াই ইরান সরকারের কাছ থেকে একটি দৃশ্যমান ছাড় আদায় করা সম্ভব হয়। এই কূটনৈতিক অগ্রগতি ট্রাম্পকে এমন একটি অবস্থানে নিয়ে আসে যেখানে তিনি যুদ্ধ এড়িয়ে মানবাধিকার ইস্যুতে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরতে পারেন। ইরানি বিক্ষোভকারীদের প্রতি তার প্রকাশ্য সমর্থনের সঙ্গে এই প্রতিশ্রুতি যুক্ত করে তিনি বলতে পারেন যে চাপ প্রয়োগের কৌশল কাজ করেছে। একই সঙ্গে এটি তাকে একটি বড় যুদ্ধের রাজনৈতিক ঝুঁকি থেকেও দূরে রাখে। এই সিদ্ধান্তে আরেকটি বড় ভূমিকা রাখে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর অবস্থান। ইসরায়েল সাধারণত ইরান প্রশ্নের সবচেয়ে কট্টর অবস্থানে থাকে, কিন্তু এই ক্ষেত্রে তারা উল্টো সতর্ক বার্তা দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানান যে ইরান যদি পাল্টা আঘাত হানে তাহলে তার প্রভাব সরাসরি ইসরায়েলের উপর পড়বে এবং দেশটি তখন সেই মাত্রার প্রতিক্রিয়া মোকাবেলার জন্য প্রস্তুত নয়। তিনি আরও মনে করেন প্রস্তাবিত মার্কিন সামরিক পরিকল্পনা ইরানকে কার্যকরভাবে দুর্বল করার মতো যথেষ্ট শক্তিশালী নয়, বরং এটি একটি বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। সৌদি আরবও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে তেল স্থাপনা, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। সৌদি আরব জানে এমন সংঘাতে তারা সরাসরি বা পরোক্ষভাবে লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, যা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এই আঞ্চলিক আপত্তিগুলো ট্রাম্প প্রশাসনের সামনে একটি বাস্তব সত্য তুলে ধরে। মিত্রদের পূর্ণ সমর্থন ছাড়া ইরানের মতো স্পর্শকাতর ইস্যুতে সামরিক পদক্ষেপ নেওয়া রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী হোক, মধ্যপ্রাচ্যের বাস্তবতায় একা সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সবসময় সম্ভব নয়। এর পাশাপাশি ট্রাম্পের নিজের রাজনৈতিক হিসাবও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছেন যিনি একদিকে শক্ত অবস্থান নেন, আবার অন্যদিকে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধ এড়িয়ে চলেন। ইরানের বিরুদ্ধে হামলা চালালে তা মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘ সংঘাতের সূচনা করতে পারত, যা তার এন্ডলেস ওয়ার বিরোধী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে এমন একটি যুদ্ধ তার জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়াতে পারত।
এই হামলা স্থগিতের সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল বহুমাত্রিক। অনেক পশ্চিমা কূটনীতিক ও বিশ্লেষক একে স্বস্তির খবর হিসেবে দেখেন, কারণ এটি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের শঙ্কাকে কমিয়ে দিল। অন্যদিকে কিছু সমালোচক মনে করেন এটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতা বা সীমাবদ্ধতার প্রতিফলন, যা ভবিষ্যতে ইরানকে আরও সাহসী করে তুলতে পারে। ইরান হয়তো বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত, বিশেষ করে যখন আঞ্চলিক মিত্রদের মধ্যে ঐক্যমত্য নেই। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইরান বুঝতে পারছে যে কূটনৈতিক ছাড় দিয়ে বড় সংঘাত এড়ানো সম্ভব। আবার যুক্তরাষ্ট্র উপলব্ধি করেছে যে সামরিক শক্তির ব্যবহার ছাড়া চাপ প্রয়োগের বিকল্প পথ এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও সৌদি আরবের মতো দেশগুলো তাদের নিরাপত্তা হিসেব নতুন করে মূল্যায়ন করছে, কারণ তারা দেখেছে যে কোনো বড় সংঘাতের প্রথম ও বড় ধাক্কা তাদেরই সামলাতে হবে। সব মিলিয়ে ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্ত একটি একক ঘটনার ফল নয়, এটি সামরিক প্রস্তুতির সীমাবদ্ধতা, কূটনৈতিক ব্যাক চ্যানেলের সাফল্য, আঞ্চলিক মিত্রদের আপত্তি এবং রাজনৈতিক বাস্তবতার সমন্বিত ফল। এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্তই সবচেয়ে বড় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে, এবং যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার মধ্যেই কখনো কখনো সবচেয়ে গভীর কূটনৈতিক বার্তা নিহিত থাকে। F-35C এবং J-35 এই দুটি যুদ্ধবিমান আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ধারণার দুই ভিন্ন ভূরাজনৈতিক দর্শনের প্রতিফলন। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এবং বৈশ্বিক অভিযানের সক্ষমতা, অন্যদিকে চীনের উদীয়মান সামরিক শক্তি, আঞ্চলিক আধিপত্যের লক্ষ্য এবং দ্রুত প্রযুক্তি আত্মস্থ করে নিজস্ব কৌশলগত স্বাতন্ত্র্য গড়ে তোলার প্রয়াস। F-35C হল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত F-35 লাইটনিং 2 কর্মসূচির ক্যারিয়ার ভিত্তিক সংস্করণ। এটি মূলত মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি, যাতে বিমানবাহী রণতরী থেকে স্বল্প দূরত্বে উড্ডয়ন ও ল্যান্ডিংয়ের পাশাপাশি দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনা করা যায়। এর বিপরীতে J-35 হল চীনের পিপলস লিবারেশন আর্মি ও নেভির জন্য নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা J-31FC-31 প্রকল্পের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত। J-35 এর মূল উদ্দেশ্য চীনের নিজস্ব বিমানবাহী রণতরীগুলোকে একটি স্টেলথ এয়ার উইং প্রদান করা, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন ও মিত্রবাহিনীর বিরুদ্ধে ভারসাম্য তৈরি করতে সক্ষম হবে। নকশা দর্শনের দিক থেকে F-35C এবং J-35 এর মধ্যে মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। F-35C তৈরি হয়েছে সেন্সর ফিউশন ও নেটওয়ার্ক ওয়ারফেয়ারের ধারণার উপর ভিত্তি করে। এটি কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং একটি উড়ন্ত কমান্ড নোট, যা আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে তার রিয়েল টাইমে বিশ্লেষণ ও শেয়ার করতে পারে। এই বিমানের আকার তুলনামূলকভাবে বড়, ডানার বিস্তৃতি বেশি, যাতে ক্যারিয়ার ল্যান্ডিংয়ের সময় কম গতি ও স্থিতিশীলতা পাওয়া যায়। অপরদিকে J-35 এর নকশায় দেখা যায় চীনা প্রকৌশলীরা স্টেলথ আকার, সুপারসনিক কর্মক্ষমতা এবং বহন ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। J-35 তুলনামূলকভাবে F-35C এর চেয়ে হালকা ও কম জটিল বলে ধারণা করা হয়, যা চীনের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রে F-35C বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত বিমান হিসেবে বিবেচিত। এর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম, কারণ নকশা, উপকরণ ও আবরণে বহু দশকের গবেষণা প্রয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা ইরাক, সিরিয়া ও অন্যান্য অঞ্চলে F-35 এর সীমিত হলেও কার্যকর ব্যবহারের মাধ্যমে এই প্রযুক্তি যাচাই হয়েছে। J-35 এর স্টেলথ ক্ষমতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য তুলনামূলকভাবে কম, কারণ এটি এখনও পূর্ণ মাত্রায় অপারেশনাল হয়নি। তবে ধারণা করা হয় সামনের দিক থেকে এর রাডার স্বাক্ষর উল্লেখযোগ্যভাবে কম হলেও পার্শ্ব ও পেছনের দিক থেকে তা F-35 এর মতো উন্নত নয়।
তবুও চীনের দ্রুত উন্নয়ন গতির কারণে ভবিষ্যতে এই ব্যবধান কমে আসতে পারে। ইঞ্জিন ও গতি ক্ষমতার ক্ষেত্রে F-35C একটি একক শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে, যা উন্নত থ্রাস্ট ও নির্ভরযোগ্যতা প্রদান করে। তবে একক ইঞ্জিন হওয়ায় এটি কিছু ঝুঁকিও বহন করে, বিশেষ করে সমুদ্রের উপর দীর্ঘ মিশনে। J-35 দ্বৈত ইঞ্জিন ব্যবহার করে বলে ধারণা করা হয়, যা অতিরিক্ত নিরাপত্তা ও সম্ভাব্যভাবে বেশি গতি ও ত্বরণ দিতে পারে। চীনের ইঞ্জিন প্রযুক্তি দীর্ঘদিন ধরেই পশ্চিমা মানের তুলনায় পিছিয়ে ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা এই ব্যবধান কমানোর চেষ্টা করছে। তবুও এখনও মার্কিন ইঞ্জিন প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন। আভিযানিক পরিসর ও বহন ক্ষমতায় F-35C স্পষ্ট সুবিধা রাখে। এর বড় ডানা ও অতিরিক্ত জ্বালানি ধারণ ক্ষমতার কারণে এটি দীর্ঘ পাল্লার মিশন চালাতে সক্ষম, যা ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অভ্যন্তরীণ অস্ত্র বহন করে সম্পূর্ণ স্টেলথ বজায় রাখতে পারে, আবার প্রয়োজনে বাহ্যিক হার্ড পয়েন্ট ব্যবহার করে ভারী অস্ত্র বহন করতে পারে, যদিও তাতে স্টেলথ কমে যায়। J-35 এর বহন ক্ষমতা ও পরিসর সম্পর্কে তথ্য সীমিত, তবে ধারণা করা হয় এটি মূলত আঞ্চলিক অভিযানের জন্য ডিজাইন করা, বিশেষ করে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের মতো এলাকায়। এভিওনিক্স ও সেন্সর প্রযুক্তির ক্ষেত্রে F-35C বর্তমানে এক ধাপ এগিয়ে। এর অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত হেলমেট মাউন্টেড ডিসপ্লে পাইলটকে একটি সম্পূর্ণ যুদ্ধচিত্র প্রদান করে। পাইলটের সামনে আলাদা আলাদা স্ক্রিনে তথ্য দেখানোর পরিবর্তে সিস্টেম নিজেই তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত সহায়ক উপাত্ত তুলে ধরে। J-35ও আধুনিক এভিওনিক্স থাকার কথা, তবে চীনের সেন্সর ফিউশন ও সফটওয়্যার ইকোসিস্টেম এখনও পশ্চিমা মানের তুলনায় কম পরিণত বলে বিশ্লেষকরা মনে করেন। তবে চীনের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং বিনিয়োগ ভবিষ্যতে এই ক্ষেত্রে দ্রুত উন্নতি আনতে পারে। নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের ক্ষেত্রে F-35C একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। এটি শুধু নিজেই লড়াই করে না, বরং অন্যান্য বিমান, ড্রোন, জাহাজ ও স্থলভিত্তিক ইউনিটকে তথ্য সরবরাহ করে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করে। এই ধারণা যুক্তরাষ্ট্রের সামরিক মতবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। J-35 এর ক্ষেত্রেও চীন একই ধরনের নেটওয়ার্ক কেন্দ্রিক সক্ষমতা গড়ে তুলতে চাচ্ছে, বিশেষ করে নিজস্ব স্যাটেলাইট ও ড্রোন নেটওয়ার্কের সঙ্গে সংযোগের মাধ্যমে। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এই সিস্টেম কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। অপারেশনাল অভিজ্ঞতা হলো F-35C এর সবচেয়ে বড় শক্তি। এটি ইতিমধ্যে বহু বছর ধরে প্রশিক্ষণ ও সীমিত বাস্তব অভিযানে ব্যবহার হচ্ছে। এর রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স ও পাইলট প্রশিক্ষণ ব্যবস্থা ধীরে ধীরে পরিণত হচ্ছে, যদিও ব্যয় ও জটিলতা নিয়ে সমালোচনা রয়েছে। J-35 এখনও উন্নত ও প্রাথমিক পর্যায়ে, ফলে এর অপারেশনাল নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে চীন সাধারণত তুলনামূলকভাবে কম খরচে, কম জটিল কিন্তু কার্যকর সিস্টেম তৈরি করতে আগ্রহী, যা দীর্ঘমেয়াদে তার জন্য সুবিধাজনক হতে পারে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই বিমানের আলাদা গুরুত্ব। F-35C যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতির প্রতীক। এটি ন্যাটো ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তিগত ও কৌশলগত নেতৃত্ব ধরে রাখতে চায়। J-35 চীনের জন্য একটি প্রতীকী ও বাস্তব উভয় অর্থেই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি চীনের বিমানবাহী রণতরী বহরের সক্ষমতা বাড়াবে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। সীমাবদ্ধতার দিক থেকে F-35C অত্যন্ত ব্যয়বহুল, জটিল এবং রক্ষণাবেক্ষণ নির্ভর। উন্নত সফটওয়্যার ও লজিস্টিক্স সিস্টেমের উপর নির্ভরশীল হওয়ায় এটি সাইবার ও ইলেকট্রনিক আক্রমণের ঝুঁকিতেও থাকতে পারে। J-35 এর সীমাবদ্ধতা হল প্রযুক্তিগত পরিপক্কতার অভাব, বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার ঘাটতি এবং কিছু ক্ষেত্রে পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতার ইতিহাস, যা ভবিষ্যতে বাধা সৃষ্টি করতে পারে। ভবিষ্যৎ দৃষ্টিকোণ থেকে দেখা যায় F-35C তার ধারাবাহিক আপগ্রেড ও ব্লক উন্নয়নের মাধ্যমে আরও বহু বছর শীর্ষ সারির প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন সহযোগী যুদ্ধ এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এতে যুক্ত হবে। J-35 এর ভবিষ্যৎ নির্ভর করবে চীনের শিল্প সক্ষমতা, ইঞ্জিন ও সফটওয়্যার উন্নয়ন এবং অপারেশনাল অভিজ্ঞতার উপর। যদি চীন দ্রুত এই ক্ষেত্রগুলোতে উন্নতি করতে পারে, তবে J-35 এশিয়া প্রশান্ত অঞ্চলে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে।
সার্বিকভাবে বলা যায় F-35C বর্তমানে প্রযুক্তি, নেটওয়ার্কিং ও অপারেশনাল পরিপক্কতায় এগিয়ে, কিন্তু উচ্চ ব্যয় ও জটিলতা এর দুর্বলতা। J-35 তুলনামূলকভাবে নবীন, কম পরীক্ষিত, কিন্তু চীনের দ্রুত উন্নয়ন ক্ষমতা ও আঞ্চলিক কৌশলের কারণে এটি ভবিষ্যতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই দুই বিমানের তুলনা কেবল দুটি যুদ্ধ বিমানের নয়, বরং দুটি ভিন্ন সামরিক দর্শন, প্রযুক্তিগত পথ এবং ভূরাজনৈতিক কৌশলের তুলনা, যার ফলাফল আগামী দশকগুলোতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ডাভোস। প্রতি বছর এই সুইস পাহাড়ি শহরেই জড়ো হন রাষ্ট্রপ্রধান, কেন্দ্রীয় ব্যাংক প্রধান, কর্পোরেট জায়ান্ট সহ বিশ্বের ক্ষমতাধর মানুষরা। যুদ্ধ, অর্থনীতি, AI সবই থাকে আলোচনায়, কিন্তু 2026 সালে ডাভোসে একটি নাম যেন সব আকর্ষণ কেড়ে নিয়েছে: ডোনাল্ড ট্রাম্প। I do want to say the people in this room are amazing. বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা, হলে ঢোকার সুযোগ পায়নি অনেক পরিচিত মুখ। উপস্থিত সবার কাছেই কনফারেন্সটা ছিল অন্যরকম। একটি গুঞ্জন শোনা যাচ্ছিল উপস্থিত দর্শকদের মধ্যে। হলের ভেতরে তখন বিশ্ব নেতাদের উপস্থিতি। দর্শক সারিতে ছিলেন অ্যাপেলের CEO টিম কুক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লাগার্দ, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক, অর্থমন্ত্রী স্কট বেসান্ট। বিশ্ব নেতারা মেতে উঠেছিলেন হাসি, কোলাকুলি এবং আড্ডায়। রাজনীতি যেন কয়েক মিনিটের জন্য থমকে গিয়েছিল। ট্রাম্প যখন হলে প্রবেশ করেন, তখন দর্শক সারির সবাই দাঁড়িয়ে স্বাগত জানান তাকে। ভাষণের প্রথম অংশে ট্রাম্প ছিলেন শান্ত এবং অপ্রত্যাশিতভাবে সংযত। বক্তব্য শুরু করেন পশ্চিমা মিত্রদের নিয়ে বন্ধুত্বপূর্ণ মন্তব্যে। অনেকে ভেবেছিলেন এই বক্তৃতায় ট্রাম্প হয়তো ঘোষণা করবেন নতুন বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম, কিন্তু তা হয়নি। এর বদলে ভাষণটি ছিল অনেকটা এক প্রবীণ নেতার উপদেশের মতো। ছিল না সেই চিরচেনা ট্রাম্প, যিনি সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি করতেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রেরই হবে। I have tremendous respect for both the people of Greenland and the people of Denmark. Tremendous respect. ডাভোসেই মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ইউরোপের অর্থনীতি নিয়ে বলেছিলেন, তোমরা শেষ। অনেকের ধারণা ছিল এরকম অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই অনেকটা সংযত ছিলেন ট্রাম্প। And make it কিন্তু ভাষণের মাঝপথে ইউরোপ নিয়ে আলোচনা শুরু হলেই ভেঙে যায় ট্রাম্পের সংযম। হঠাৎ ইউরোপের তিরস্কার করে তিনি বলেন, এই হলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি না থাকলে হয়তো সবাই জার্মান ভাষার কথা বলতো। তখন কক্ষে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। এরপর আসে সেই মুহূর্ত যেটা শোনার জন্য অপেক্ষা করছিল সবাই। ট্রাম্প প্রশ্ন করেন, গ্রিনল্যান্ড নিয়ে কি কিছু বলা উচিত? দর্শক সারি থেকে হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তাৎক্ষণিক আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, শক্তি প্রয়োগ নয়, যুক্তরাষ্ট্র চায় পূর্ণ মালিকানা। ইতিহাসের সবচেয়ে বড় গোল্ডেন ডোম নির্মাণের জন্য আমাদের এই ভূমি দরকার। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড ব্যবহার করে কানাডাকেও রক্ষা করা হবে। বিনিময়ে আমি শুধু একটা বরফের টুকরো চাইছি, খুব ছোট একটি অনুরোধ। কক্ষে তখন দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ হতভম্ব হয়ে বসেছিলেন, আবার কেউ চুপচাপ হল ছাড়েন। এর প্রতিক্রিয়ায় দর্শক সারিতে শুরু হয় গুঞ্জন। একজনের ভাষায়, আমি বুঝতে পারছি না হাসবো নাকি চিন্তিত হব। অন্য কারো কণ্ঠে শোনা গেল, আমরা হাসছি ঠিকই, কিন্তু যদি তিনি সত্যি এটা করেন। ডাভোসের বাইরের প্রতিক্রিয়া ছিল আরও স্পষ্ট। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউজেম বলেন, এটা ট্যাকো টিউজডে, অর্থাৎ ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেন। তার দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চাপেই সুর নরম করতে বাধ্য হয়েছিল ট্রাম্প। ট্রাম্প মঞ্চ ছাড়লেও ডাভোস ছাড়েনি তার বক্তব্য। গ্রিনল্যান্ড নিয়ে তার চিন্তা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বকে ভাবতে বাধ্য করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।